সালাম আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন প্রিয় ভাই বোন? আশা করি আল্লাহ সবাইকে ভাই বোনদের আবদার ছিল যে স্যার আমরা রসায়নের পরে কি ভুল করেছি, স্যার আমাদের জন্য রসায়নের কোর্স শুরু করবেন না? স্যার জেনারেলের কোর্স তো আপনাদের কাছে করতে হচ্ছি, স্যার আমরা এবার কিন্তু স্যার কি চাই, আমরা সাবজেক্টিভ চাই। সেজন্য স্যার গুড নিউজ কি স্যার, আজকে দেখতে পাচ্ছেন সাবজেক্টিভ নতুন কোর্স শুরু হচ্ছে রসায়নের। এবং আপনারা জানেন যে সবচেয়ে বেশি শূন্যপদ আছে এই বছর নিবন্ধনের 5টা সাবজেক্টে, এর মধ্যে রসায়ন একটা, তাই না স্যার? জি। দেখতে পাচ্ছেন এখানে 5175টা। হ্যাঁ, তারপরে পদার্থ বিজ্ঞানও কিন্তু এরকম প্রায় 5000-এর উপরে, 5257টা শূন্যপদ। তারপরে ভৌত চারুকারুকলায় সবচেয়ে বেশি শূন্যপদ রয়েছে। সবকিছু তিনটা, Exactly. মানে পদার্থ রসায়ন, ভৌত রসায়ন সব মিলে প্রায় 17,000। মানে হাই এই হাই, তিনটা সাবজেক্টে আপনার সবচেয়ে বেশি সবচেয়ে শূন্যপদ বেশি শূন্যপদ। এবং সবচেয়ে বেশি আমার মনে হয় যে অপরচুনিটি এই এবার স্যার সাবজেক্টগুলো। সায়েন্সের ভাই বোনদের কপাল মানে একদম, হ্যাঁ, হ্যাঁ। মানে পরীক্ষা পাশ করলেই চাকরি, পাশ করলেই চাকরি। চাকরি পাবে তো যাই হোক প্রিয় ভাই বোন, দেরি করা যাবে না। আজকে লাইভটা দেখতে পাচ্ছেন কি নিয়ে আলোচনা করব, রসায়নের যে বিষয়গুলো না জানার কারণে আপনার চাকরি হয় না, সেই বিষয়গুলো কিন্তু আজকে স্যার আলোচনা করবেন। যেহেতু স্যার অনেক অনেক অভিজ্ঞ আলহামদুলিল্লাহ, এবং শত শত শিক্ষার্থী স্যারের হাত ধরে সফল হয়েছে, সেজন্য কিন্তু কি বলবো, স্যার পুরো কোর্স জুড়ে আমাদের সাথে থাকবে। তো দেরি করার কোনো সুযোগ নাই। যে যেখান থেকে লাইভটা দেখি সবাই শেয়ার করে কমেন্টে লিখে দেবো শেয়ার ডান। আর যত দ্রুত শেয়ার হবে তত দ্রুতই কিন্তু ক্লাস শুরু হয়ে যাবে। আমাদেরকে একটু জানাই দেন কারা কারা আমাদের এই ক্লাসে খুশি হয়েছেন, সেই সাথে কে কোন জেলা থেকে যুক্ত হয়েছেন, কে কোথা থেকে যুক্ত হয়েছেন, এটাও একটু কমেন্টে জানাই দেন। এবং আরো গুড নিউজ হচ্ছে ফিজিক্সের ক্লাস হবে কালকে পরশুর মধ্যে। আমরা হয়তো ফিজিক্সের ক্লাস দিব, তারপরে লাইব্রেরি সায়েন্সের ক্লাস দিব, আইসিটির ক্লাস দিব, মাদ্রাসা প্রভাষকের ক্লাস দিব, ইবতেদায়ী মৌলবী, ইবতেদায়ী কারি, সহকারী মৌলবী, সব ফ্রি ক্লাস হবে ইনশাআল্লাহ। এবং সবগুলোর আপনারা পরিপূর্ণ কোর্সও করতে পারবেন। তো দেরি করার সুযোগ নাই। যে যেখান থেকে লাইভ সবাই কি করে দিব, শেয়ার করে দিব। স্যার অনেক খুশি হলাম, স্যার অনেকদিন পর রসায়নের ক্লাস পেয়ে। হ্যাঁ, আপনারা অনেক ভাই বোন জ্বালায় ফেলছেন, আমাদেরকে ঝালাফালা করে ফেলছেন। স্যার রসায়নের সাবজেক্টিভ কোর্স কবে শুরু করবেন, পদার্থ বিজ্ঞানের সাবজেক্টিভ কোর্স কবে শুরু করবেন? এই যে দেখতে দেখতে কিন্তু শুরু হয়ে গেল। তো প্রিয় ভাই বোন, মনে রাখবেন, আপনি হয়তো ভাবছেন যে আমি আজকে না কালকে না পরশু থেকে পড়াশোনা শুরু করব। যেই মুহূর্তে আপনি ভাবছেন পড়াশোনা শুরু করবেন, সেই মুহূর্তে অনেকে অলরেডি পড়াশোনা শেষ করে ফেলছে, অথবা পড়াশোনা অনেকখানি আগায় ফেলছে। এজন্য দেরি করার কোনো সুযোগ নাই। মনে রাখবেন, একদিন আগে যে জন্মগ্রহণ করে তাকে আপনি করে বলতে হয়, সে আমাদের সিনিয়র হয়। ঠিক সেম, একদিন আগে যদি আপনি পড়াশোনা শুরু করেন, একদিন আগে আপনি সফল হবেন, এটাই স্বাভাবিক। ঠিক আছে ইনশাল্লাহ। আর সবচেয়ে বড় ব্যাপারটা হচ্ছে স্যার এই ক্লাসগুলো আমরা কেন করবো, স্যারদের ক্লাসগুলো কেন করবো, এর বড় একটা কারণ হচ্ছে আপনি একা একা এক সপ্তাহ এক মাসে যতটুকু পড়াশোনা করবেন, যতটুকু গুছাবেন, আমাদের স্যারদের একটা ক্লাসে তার থেকে বেশি শিখতে পারবেন। আপনারা এক মাসের পড়া সমান সমান আমাদের স্যারের একটা ক্লাস। কেন? কারণ আপনি হয়তো এক মাস ধরে কোনো একটা বিষয় গুছাইছেন, বা কোনো একটা বিষয়কে আপনি সাজিয়েছেন, আর আমাদের স্যাররা অলরেডি 10-15 বছর ধরে গবেষণা করতে 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 বেশিগুলোকে একদম পানি বানায় ফেলছেন, অথবা একদম সহজ করে ফেলছেন, আপনাদের জন্য একদম ডেকোরেটেড প্ল্যানেড করে ফেলছেন আলহামদুলিল্লাহ। তো মনে রাখবেন, আপনি যদি খুব সহজে অল্প সময়ের মধ্যে প্রস্তুতি নিতে চান, তাহলে কি বলবো, আমাদের শিক্ষকদের এই ক্লাসগুলো করার কোনো বিকল্প নাই। কেন? কারণ আপনারা কিন্তু সময় কম পাচ্ছেন, আর এই কম সময়ের মধ্যে সাবজেক্টিভ প্রস্তুতি নেওয়াটা আসলে একটু কঠিন। তারপরে আরো একটা ব্যাপার হচ্ছে, এই বছর কিন্তু সাবজেক্টিভ প্রথমবারের মতো এমসিকিউ হবে, তাই না স্যার? তো আগে কখনো এমসিকিউ হয়নি, তাহলে নতুন একটা পরীক্ষা পদ্ধতি আপনাকে ফেস করতে হবে। তো আমি বলবো যে কেউ রিস্ক নেবেন না, রিস্ক নেওয়া মানে একদম বিপদে পড়ে যাবেন। তো ক্লাসগুলো রেগুলার করেন, আশা করা যায় ইনশাল্লাহ আপনি ভালো কিছু করতে পারবেন। সেই সাথে আপনারা আমাদের কোর্সে ভর্তি হবেন কিনা এ ব্যাপারে কোনো প্রেশার নাই। আপনার যদি মনে হয় যে স্যার আমার ভর্তি হওয়া দরকার, ভর্তি হবেন। যদি মনে হয় যে না দরকার নাই, ওকে ফাইন, আপনি যদি একা একা পারেন খুবই ভালো, তাই না স্যার? জি। এই হচ্ছে ব্যাপার। একটু দ্রুত কমেন্টে জানাই দিবেন কে কোথা থেকে যুক্ত হয়েছেন, কে কোন জেলা থেকে যুক্ত হয়েছেন। আমরা দেখতে চাই কোন কোন জেলার ভাই বোন আজকে আমাদের সাথে রয়েছেন। হ্যাঁ, একটু কমেন্টে জানান। এই তো আলহামদুলিল্লাহ, আমাদের অনেক অনেক ভাই বোন ইতিমধ্যে যুক্ত হয়েছেন। হ্যাঁ, যারা যারা যুক্ত হচ্ছে একটু কষ্ট করে কমেন্টে একটু শেয়ার করে ডান লিখে দিব, কারণ যত দ্রুত শেয়ার হবে তত দ্রুতই কিন্তু আমরা ক্লাসটা শুরু করতে পারবো। ঠিক আছে ইনশাল্লাহ, কমেন্টে লিখে দিব শেয়ার ডান, এবং কে কোথা থেকে যুক্ত হয়েছেন, কে কোন জেলা থেকে যুক্ত হয়েছেন, সেটা আমাদেরকে একটু জানিয়ে দিবেন। ঠিক আছে ইনশাল্লাহ, দেরি করা যাবে না। সবাই সবাই ওকে স্যার, তাহলে আজকে আমরা কিছু গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব, যেগুলোর কারণে আমাদের ভাই বোনদের চাকরি হয় না, এবং যেইগুলো অনেকবার পরীক্ষা আসছে এবং আবার আবার আসবে আসবে ইনশাল্লাহ, আবার আসবে ইনশাল্লাহ। আরেকটা ওকে স্যার, বিষয় আপনি হচ্ছে- জি স্যার আপনি একটু বলেন স্যার। সে হচ্ছে আজকের ক্লাসটা যেহেতু রসায়নের একটা ইন্ট্রোডাকশন ক্লাস, যে এই ক্লাসে আমরা মেইনলি আসলে উপস্থাপন করতে চাই যে কোন কোন টপিকস গুলো আপনারা আসলে ওইভাবে মানে গুছিয়ে পড়তে পারেন না, বা Exactly. যেগুলো আসলে মানে পড়া দরকার, যার জন্য হয়তো অনেক দিন ধরে চেষ্টা করতেছেন বা এখনো কোথাও চাকরিতে হচ্ছে না। ইনশাল্লাহ আপনারা কোনো ভয় পাবেন না, হতাশ হওয়ার কারণ নেই। আমাদের সাথে থাকলে ইনশাল্লাহ সেই প্রত্যেকটা টপিকস ধরে ধরে এবং গুরুত্বপূর্ণ যে টপিকস গুলা থেকেই বিগত বছরে বারবার কোশ্চিন হয়েছে, সেই কোশ্চিন গুলা কোথা থেকে আসছে, সেই টপিকস গুলা এই রসায়ন সাবজেক্ট বা সায়েন্সের সাবজেক্ট গুলা একটু Comment করে মনে অ্যানালাইসিস করে যদি আপনি পড়েন, তাহলে জিনিসটা অনেক সহজ মনে হবে এবং মনে হবে না যে আপনার কাছে বিষয়গুলো অনেক কঠিন লাগছে। তো আমরা হচ্ছে হয়তো
জানি না যে যেই এই টপিকস গুলা আমাদের থেকে বারবার কোশ্চিন আসে বা কোন টপিকস গুলা থেকে কোশ্চিন আসবে, বা একটা টপিকসকে আমরা হচ্ছে কিভাবে পড়লে সেখান থেকে যে কোনো, যেহেতু আমাদের দেখেন প্রায় 100 মার্ক বা 140 মার্ক এরকম যদি এমসিকিউ হয়, তাহলে কিন্তু এটা একটা অনেক বড় সিলেবাস এবং অনেক জায়গা থেকে অনেক টপিকস থেকে কিন্তু কোশ্চিন আসবে। সো একটা টপিকস যখন আপনি পড়বেন, সেই টপিকস থেকে কি টাইপস এর এমসিকিউ কোশ্চিন হয়, সেই জিনিসগুলো যদি আপনি একবার ধরে ফেলতে পারেন, সেইভাবে পড়তে পারেন, তাহলে আপনি যেই টপিকস থেকে কোশ্চিন হোক না কেন সেটার আপনি অ্যান্সার করতে পারবেন। এর জন্য কিছু কিন্তু গুরুত্বপূর্ণ মানে ভাগ আছে কয়েকটা, যেমন ভৌত রসায়নের পার্ট থাকে, অজৈব রসায়নের পার্ট থাকে, জৈব রসায়নের পার্ট থাকে এবং কিছু ল্যাবরেটরির বিষয় থাকে। যেহেতু আপনারা শিক্ষক হতে চাচ্ছেন, আপনার ছাত্রছাত্রীদেরকে পড়াবেন ভবিষ্যতে, সেই অনুযায়ী আপনাকে কিন্তু এখন থেকেই নিজেকে প্রস্তুত করতে হবে। শুধুমাত্র এটাই না যে আপনি হচ্ছে চাকরির জন্য পড়তেছেন, চাকরির পরেও তো আপনার এই পড়াগুলো আপনার আবার প্রয়োজন হবে, ঠিক আছে? এর জন্য আপনাকে দেখবেন যে নবম দশম শ্রেণীর, আমি বলবো প্রথমে আপনি আপনার প্রিপারেশনটা কিভাবে তৈরি করবেন। এইচএসসি যে অ্যাডমিশন পরীক্ষা থাকে, এটা বিগত ইয়ারে যে কোশ্চেন গুলো আসে সেগুলো আপনি একটু দেখতে থাকেন। তারপরে নবম দশম শ্রেণীর যে আমাদের বই আছে, সেই মূল বইগুলো আপনি বারবার পড়তে থাকেন। বিশেষ করে হাজারি নাগ স্যারের বইটা কিন্তু আপনাকে অবশ্যই বারবার রিভাইজ করতে হবে। এবং আপনি যখন অনার্স করছেন, সেইটার দেখবেন যে প্রথম বর্ষের যে কিছু টপিক ছিল, সেই টপিক গুলো থেকে কিন্তু কোশ্চিন আসবে। তো এইভাবে আপনারা প্রিপারেশনটা টোটাল রসায়নের এটা হচ্ছে গুছাই নিতে থাকবেন, ঠিক আছে? তো আমাদের সাথে যদি থাকেন, ইনশাল্লাহ আমরা আপনাদেরকে সহযোগিতা করব। তো আমাদের একটা নতুন কোর্স, যেটা সাবজেক্টিভ রসায়নের একটা কোর্স, সেটা লঞ্চ হয়েছে। আপনারা দেরি না করে আমাদের সাথে যুক্ত হয়ে যাবেন। আমরা লাইভ চলাকালীন সময় আপনারা যদি এখানে ভর্তি হন, তাহলে 3,000 টাকার কোর্স কিন্তু মাত্র 1,300 টাকার মধ্যে আমাদের স্যার অফার করছেন। তো এই অফারটা আশা করি আপনারা হচ্ছে সবাই নেবেন। অন্যান্য অনেক বিষয়ের সাথেই মনে হয় এখানে জড়িত আছেন। ইনশাআল্লাহ। তো স্যার আমাদের ভাই বোনদের হচ্ছে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে স্যার এই বছর কিন্তু সব টপ 5 টপ সাবজেক্ট আছে যেখানে শূন্য সবচেয়ে বেশি। জি এর মধ্যে জি স্যার রসায়ন একটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো 5টা সাবজেক্টের মধ্যে রসায়ন একটা। এবং মজার ব্যাপার হচ্ছে স্যার অনেকে আছে যারা আপনারা রসায়ন থেকে প্রশ্ন করেছেন, তাদের জন্য তো বিশাল বড় গুড নিউজ। কারণ এখানে 5,121টা শূন্যপদ, মানে আপনি আল্লাহ চাহেন তো পাস করলেই চাকরি হয়ে যাবে। কারণ কাউকে না কাউকে চাকরিতে তো দিতে হবে, রাইট। সবাইকে ফেল করলে চাকরি কে করবে? তো এখানে আল্লাহর মতো একটু ভালো মতো যদি আপনি প্রস্তুতি নিতে পারেন, একটু গুছানো প্রস্তুতি নিতে পারেন এবং একটু প্ল্যানের পরিকল্পিতভাবে প্রস্তুতি নিতে পারেন, আমার মনে হয় আপনার চাকরিটা হয়ে যাবে। এবং সেই প্ল্যানের পরিকল্পিত এবং গোছানো প্রস্তুতির জন্য কিন্তু আমাদের স্যাররা আমাদের সাথে রয়েছেন। স্যার নিবন্ধনের সাবজেক্টিভ ইংলিশ কোর্স আছে। হ্যাঁ ভাই, ইংলিশ কোর্স আছে। হ্যাঁ, ইংলিশ কোর্স আছে, কোনো সমস্যা নেই, ভর্তি হতে পারবেন। যাই হোক স্যার, আপনি ক্লাস করান, আমাদের ভাই বোনেরা শেয়ার ঠিক করে আছে। দিবে, সবাই যুক্ত হয়ে যাবে স্যার, ঠিক আছে, ইনশাআল্লাহ। আজকে আমি ছোট্ট দুই একটা টপিকস নিয়ে আপনাদের সাথে আলোচনা করবো। যে আসলে অনেক টপিকস আছে রসায়নের, সেই টপিকস গুলোর মধ্যে থেকে যে কোনো একটা সিলেক্টিভ টপিকস আমরা আলোচনা করি এবং ওইখান থেকে কি ধরনের এমসিকিউ আসে, সেই বিষয়গুলো আসতে পারি সেটা হচ্ছে জানবো। বা আপনি এটাকে টার্গেট করে যে আপনি বুঝতে পারবেন যে একটা টপিকস আমি কিভাবে পড়লে সেখান থেকে আমি খুব সহজেই টেকনিক করে, যেহেতু এমসিকিউ আপনাকে এখানে সময় পাবেন না, আপনাকে ট্রিক্স ইউজ করতে হবে। যে জায়গাতে বুঝার সেখানে বুঝতে হবে, যেখানে আপনার মুখস্থ করতে হবে, যেখানে শর্টকাট আছে সেখানে আপনাকে শর্টকাট অ্যাপ্লাই ফরম্যাট, এটা সূত্র আছে, সেগুলা প্রয়োগ করে আপনাকে অ্যান্সার বের করতে হবে। তাহলে চলেন আমরা একটা ছোট্ট জিনিস নিয়ে পড়ি। একদম আমি সহজ একটা টপিকস ধরবো, যেটা আমরা আমাদের দৈনন্দিন জীবনে কিন্তু আমরা সবার সাথে ওইটার সাথে ইউজ টু বা চিনি, জানি। আমরা ছোটবেলায় থেকেই এটা সম্পর্কে জানি মোটামুটি। ধরেন যে পানি, H2O, এই একটা জিনিস, এটা হচ্ছে আমরা জানি কি আসলে পানির সংকেত, রাইট? তো এই পানির আসলে সংকেত যে আমরা লিখলাম, এখন ধরেন আপনাকে পরীক্ষায় এমসিকিউ কোশ্চিন করা হলো যে পানির মধ্যে থেকে আপনাকে আসলে কি কি ধরনের প্রশ্ন করা হতে পারে, হ্যাঁ, এমসিকিউতে। তাহলে দেখেন এখান থেকে আসলে কি কি কোশ্চিন আসতে পারে। আপনি যদি এই জিনিসটা একবার বুঝতে পারেন যে কি কি কোশ্চিন হতে পারে। মনে করেন এই পানির একটা পরিচিতি আছে ভাই। পরিচিতি হচ্ছে কি, ধরেন যে পিএইচ এর উপর বেস করে, যে পানি যদি পিএইচ এর মান কি হয়, 7 হয়, তাহলে সেক্ষেত্রে পানির একটা পরিচয় থাকে। পানির পিএইচ এর মান যদি গ্রেটার দেন 7 হয় এবং পানির পিএইচ এর মান যদি লেস দেন 7 হয়, তখন কি হয়? এই পানির মধ্যে দেখবেন কতগুলা জিনিস আছে। একটা হচ্ছে কি, এটা হলো ইলেকট্রন পেয়ারের মান নির্ণয় করতে বলে। তারপরে বোন পেয়ার ইলেকট্রনের মান নির্ণয় করতে বলতে পারে। তারপর আরেকটা জিনিস হচ্ছে কি, লোন পেয়ার ইলেকট্রন। এটা সম্পর্কে আপনারা মোটামুটি সবাই জানেন যে মুক্ত জোড় ইলেকট্রন সংখ্যা কয়টা, এরকম কিছু নির্ণয় করতে বলতে পারে। ইলেকট্রন পেয়ার কি বলবো, বোন পেয়ার ইলেকট্রন মানে হচ্ছে ধরেন এই পানির মধ্যে কত জোড়া বন্ধন গঠনে অংশগ্রহণ করে আছে, কতটি ইলেকট্রন। ইলেকট্রন পেয়ার এটা মানে হচ্ছে কি, যে এই পানির অণুর মধ্যে যে কেন্দ্রীয় পরমাণু আছে, সেই কেন্দ্রীয় পরমাণুর সর্বশেষ কক্ষপথে কত জোড়া
ইলেকট্রন আছে। এগুলা কিন্তু শর্টকাট ট্রিক্স এর মাধ্যমে বের করে ফেলা যায়। হ্যাঁ, তারপরে দেখেন যে এই পানির অণুর মধ্যে মনে করেন বলবে যে বন্ধন কি কি আছে, ঠিক আছে, এখানে কি কি বন্ধন থাকে পানির অণুর মধ্যে, এটা নিয়ে আপনাকে কোশ্চেন করা হতে পারে। এই পানির অণুর মধ্যে বলতে পারে আপনি কতটি মোট ইলেকট্রন সংখ্যা কয়টা, মোট ইলেকট্রন কতটি, বলতে পারে যে মোট যোজ্যতা ইলেকট্রন সংখ্যা, মোট যোজ্যতা ইলেকট্রন সংখ্যা কয়টি। আপনাকে এটাও কোশ্চেন করা হতে পারে যে কেন্দ্রীয় পরমাণুর যোজ্যতা ইলেকট্রন সংখ্যা কয়টি, ঠিক আছে, কেন্দ্রীয় পরমাণুর যোজ্যতা ইলেকট্রন সংখ্যা কয়টি, এরকম কোশ্চেন আসতে পারে। এটার আরো একটা জিনিস আছে কি ভাই, সেটা হলো কি সংকরণ। হ্যাঁ, সংকরণ কি খুবই গুরুত্বপূর্ণ জিনিস, যে কোনো যৌগে আপনাকে সংকরণ নির্ণয় করতে বলতে পারে। সংকরণ নির্ণয়ের সাথে সাথে আরো দুইটা জিনিস হয়। একটা যৌগের যখন আপনি সংকরণ নির্ণয় করবেন, সেই সংকরণের সাথে আরো দুইটা জিনিস আপনাকে মনে রাখতে হবে, সেটা হচ্ছে এটার কোণের মান, এটার হলো কোণ কত, আর এটার হচ্ছে আকৃতি কি। হ্যাঁ, এটা হলো আকৃতি, কোণ এবং আকৃতি। তো এগুলো আপনাকে নির্ণয় করতে বললো। এরপর এটার এই যে একটা যৌগ, এই যৌগের কতগুলা তত্ত্ব আছে, হ্যাঁ, যেটাকে বলা আমরা হচ্ছে অষ্টক তত্ত্ব। অষ্টক তত্ত্ব, অর্থাৎ এই যৌগটা কি ধরনের তত্ত্ব মেনে চলে, এটা কি অষ্টক তত্ত্ব মেনে চলে, নাকি এটা ধরেন অষ্টক সম্প্রসারিত যৌগ, না এটা হচ্ছে অষ্টক সংকুচিত যৌগ। এইরকম ভাবে বিভিন্ন বিভিন্ন কোশ্চেন আসতে পারে। তো এই যে যে যৌগটা দেখতেছেন, এটা যদি আমরা এখন আস্তে আস্তে নির্ণয় করতে থাকি, আমি বলবো এই যে এখানে যে পানির কথা বললাম ভাইয়া, এই পানির পরিবর্তে আপনি এই জায়গাতে ধরেন আরো অন্যান্য অনেকগুলা যৌগ সেম প্যাটার্নে ফেলতে পারেন। ধরেন এটা হতে পারে অ্যামোনিয়া। আপনারা যে জিনিসটা দেখবেন এগুলো সবই আপনাদের পরিচিত। ওই পরিচিতর মধ্যে থেকে আমরা এমসিকিউ কালেক্ট করব কিভাবে, সেটা আপনাকে দেখতে হবে। ধরেন PH3 এরকম কোন যৌগ, ধরেন PCl3, PCl5, তারপরে মনে করেন যে CH4, এরকম ভিন্ন ভিন্ন অনেক ধরনের যৌগ যেগুলো আছে, সেই সবগুলা যৌগ আপনি এখানে বসায় সেম টাইপের কিন্তু কোশ্চেন আসতে পারে, ওদের থেকে করা হতে পারে। ওকে, তো এখন আমরা যদি একটু একটু করে নির্ণয় করা শিখি, মনে করেন এটাকে কি বলি, যদি পিএইচ এর মান, অর্থাৎ এটা অম্লীয়, ক্ষারীয় না প্রশম, এটা আপনাকে ভাইভাতেও কোশ্চেন করতে পারে যে পিএইচ এর মান 7 হলে সেটা আসলে কি হয়। আপনারা এটা মোটামুটি সবাই জানেন, এটা হচ্ছে কি ভাইয়া, এটা হলো কিন্তু প্রশম। এরপর আপনি দেখেন যে পিএইচ এর মান যদি 7 চাইতে বড় হয়, আমাদের একটা পিএইচ এর ক্রিয়া আছে, এসিডের যে গ্রাফ, এসিড বা ক্ষারের, হ্যাঁ, তো ওই জায়গাতে পিএইচ এর মান যদি 7 চাইতে বেশি হয়, তাহলে আমরা সেটা কি বলি, কি ক্ষারীয়। আর যেটা পিএইচ এর মান যদি 7 চাইতে কম, যত কম হবে সেটাকে আমরা কি বলি ভাইয়া, এটা হচ্ছে অম্লীয়। ঠিক আছে, তাহলে ভাই আমরা একটা পানি তিনটা ফেজে থাকতে পারে, একটা হচ্ছে প্রশম হতে পারে, আর একটা হচ্ছে কি অম্লীয় হইতে পারে, একটা হচ্ছে কি ক্ষারীয় হইতে পারে। ওকে, আর এখানে দেখেন এই পানির মধ্যে থেকে আরো 3টা জিনিস আপনাকে নির্ণয় করতে পারেন, যে ইলেকট্রন পেয়ার, বোন পেয়ার ইলেকট্রন আর লোন পেয়ার ইলেকট্রন। এখানে এই জিনিসটা খুব গুরুত্বপূর্ণ, এটা এমনই গুরুত্বপূর্ণ জিনিস যে এইখানে আমরা একটা সূত্র যদি ব্যবহার করি, যে ইপি ইজিক্যাল টু হাফ ইন্টু ভ্যালেন্স ইলেকট্রন প্লাস হচ্ছে কি মনোভ্যালেন্ট অ্যাটম। হ্যাঁ, আমি এই সূত্রটা দিয়ে আপনি একটা যৌগ থেকে প্রায় 8-10টা কোশ্চেনের সলিউশন নিয়ে আসতে পারবেন। হ্যাঁ, তো আমি একটু আপনাকে দেখাই যে এটা কিভাবে করতে পারেন। ধরেন আমরা এই যৌগটার, অর্থাৎ H2O, এই যৌগটার কি নির্ণয় করব, ইপির মান নির্ণয় করব। ইপি হচ্ছে কি হাফ ইন্টু ভ্যালেন্স ইলেকট্রন প্লাস হচ্ছে কি মনোভ্যালেন্ট অ্যাটম। এই ভ্যালেন্স ইলেকট্রনটা কি, এই ভ্যালেন্স ইলেকট্রনটা হচ্ছে এই যে পানির অণুটা আছে, পানির অণুর মধ্যে যে কেন্দ্রীয় পরমাণু আছে না, অক্সিজেন, এটা হচ্ছে এইটার যোজ্যতা ইলেকট্রন। ঠিক আছে, তো যে কোনো যৌগের আপনি যদি যোজ্যতা, আপনাকে এমনিতেই কোশ্চেন করা হতে পারে যে অক্সিজেনের যোজ্যতা কত, হাইড্রোজেনের যোজ্যতা কত, নাইট্রোজেনের যোজ্যতা কত, যে কোনো যৌগের যোজ্যতা এবং যোজনী এইটা আপনাকে জিজ্ঞাসা করা হতে পারে। ঠিক আছে, তাহলে যোজ্যতা কি, যোজ্যতা হচ্ছে আপনার লাস্ট কক্ষপথের ইলেকট্রন সংখ্যা। তাহলে আপনি যখন একটা মৌলের পরমাণুর যোজ্যতা ইলেকট্রন সংখ্যা নির্ণয় করবেন, এটা দেখেন ইলেকট্রন বিন্যাস 1s2, 2s2 আর হচ্ছে কি 2p4, তাই না ভাইয়া। তাহলে এই যে লাস্ট কক্ষপথের যে ইলেকট্রন সংখ্যা এখানে কত, এটা হচ্ছে 6, এটাই হচ্ছে তার যোজ্যতা। ঠিক আছে, তাহলে লাস্ট কক্ষপথের ইলেকট্রন সংখ্যা হচ্ছে তার কি হয়, যোজ্যতা হয়। এভাবে আপনি হাইড্রোজেনের যোজ্যতা কত নির্ণয় করতেছেন, হাইড্রোজেনের আপনি জানেন যে পারমাণবিক সংখ্যা 1, 1 is 1, তার মানে এটার যোজনী এবং যোজ্যতা কি সেম, যোজ্যতা হচ্ছে কি 1।
ঠিক আছে? তাহলে এই যৌগটায় এই যোজ্যতার কথা কেন বলতেছি, এটা হচ্ছে প্রত্যেকটা জায়গাতে আপনি যখন শর্টকাট ট্রিক্স অ্যাপ্লাই করবেন, সেই শর্টকাট ট্রিক্স এর মধ্যে আপনাকে যোজ্যতাটা দরকার হবে অনেকগুলো জিনিস নির্ণয়ের ক্ষেত্রে। ঠিক আছে? তাহলে মনে রাখবেন কি, যে যোজ্যতা হচ্ছে লাস্ট কক্ষপথের ইলেকট্রন সংখ্যা। এবং আরেকভাবে মনে রাখতে পারেন যে গ্রুপ নাম্বার, যার গ্রুপ নাম্বার যত তার যোজ্যতা হয় কি হয় তত। ঠিক আছে? এভাবে 1 থেকে আপনার 10-এর আগ পর্যন্ত, কিন্তু যখনই 11, 12, 16 এরকম যাবে তখন লাস্ট সংখ্যাটা হয় তার কি যোজ্যতা সংখ্যা। যেমন অক্সিজেন, সালফার, সেলেনিয়াম, টেলুনিয়াম, পোলোনিয়াম। অক্সিজেনের দেখবেন যোজ্যতা 6, এই গ্রুপের দেখবেন যে সবার যোজ্যতা কি 6, অর্থাৎ লাস্ট কক্ষপথে 6টা করে তাদের ইলেকট্রন আছে। ঠিক আছে? তাহলে আমরা এখানে বসাবো কি, যে হাফ ইন্টু ভ্যালেন্সি কার, অক্সিজেনের যোজ্যতা 6। এটা হচ্ছে এম এ হলো কি, যে যখনই একটা যৌগ দেখবেন এটা হলো কেন্দ্রীয় পরমাণুর সাথে যেটা থাকবে সেটা হচ্ছে ভাই তার হলো মনোভ্যালেন্ট অ্যাটম, অর্থাৎ একযোজী পরমাণুর সংখ্যাটা বসাবেন। এখানে আছে 2, তাই বসালেন হচ্ছে 2। তার মানে 8 ডিভাইডেড বাই কত, 8 ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়াল টু 4। আর যদি 4 হয় ইপির মান, ইপি যদি 4 হয় তাহলে এটার কি আছে, যে 4 জোড়া ইলেকট্রন আছে। আপনাকে বুঝতে হবে যে এটা 4 জোড়া ইলেকট্রন আছে। হ্যাঁ, যদি বলে কত জোড়া ইলেকট্রন, 4 জোড়া। আর যদি বলে কয়টি ইলেকট্রন, প্রত্যেকটা জোড়ায় 2টা করে ইলেকট্রন থাকে। তার মানে এটা হবে কি ভাই, এটা হলো 8টি ইলেকট্রন। এরপরে আসেন হচ্ছে এটার বিপির মান নির্ণয় করা। ধরেন আপনি H2O অর্থাৎ পানির বিপি নির্ণয় করবেন, মানে বন্ধন গঠনে অংশগ্রহণকৃত ইলেকট্রন সংখ্যা, অর্থাৎ কয়টি ইলেকট্রন সংখ্যা আছে বন্ধন গঠনে অংশগ্রহণ করে। তাহলে এখানে এটা হলো সবচেয়ে সহজ। আপনি শুধু এই যে কেন্দ্রীয় পরমাণু থাকবে, কেন্দ্রীয় পরমাণুর সাথে যে পরমাণুটা আছে যতটা সংখ্যা সেটাই হচ্ছে তার জোড়ার সংখ্যা। তার মানে 2 জোড়া, এভাবে লিখে দিবেন যেটা হলো 2 জোড়া। ঠিক আছে? এরপর বলছে যে লোন পেয়ার ইলেকট্রন, মানে মুক্ত জোড় ইলেকট্রন। এটা খুবই গুরুত্বপূর্ণ, আপনাকে অবশ্যই দেখবেন কোনো না কোনো যৌগের, এটা আমি বলবো যে প্রায় 100% কমন একটা এমসিকিউ, যে মুক্ত জোড় ইলেকট্রন সংখ্যা নির্ণয় করতে অবশ্যই আসে। হ্যাঁ, এবং আসবেও। মুক্ত জোড় ইলেকট্রন সংখ্যা আমরা কিভাবে নির্ণয় করব, ওই যে ইপির মান নির্ণয় করছেন এখান থেকে বিপি মাইনাস করে দিবেন। তার মানে আপনি ইপির মান নির্ণয় করছেন কত, দেখেন 4, আর বোন পেয়ার ইলেকট্রন করছেন কত, 2 জোড়া। তার মানে লোন পেয়ার ইলেকট্রন সংখ্যা হচ্ছে কত আপনার 2 জোড়া। এভাবে একটা যৌগ থেকে আপনি কেন্দ্রীয় পরমাণুর সাথে কতটি ইলেকট্রন, কত জোড়া ইলেকট্রন যুক্ত আছে, বন্ধন গঠনে কয় জোড়া ইলেকট্রন যুক্ত আছে, এবং মুক্ত জোড় ইলেকট্রন সংখ্যা কয়টা। আপনি দেখবেন যে ভর্তি পরীক্ষা, এনটিআরসি বলেন, যে কোনো জায়গাতে অলওয়েজ এই ধরনের কোশ্চেন আসে, যে মুক্ত জোড় ইলেকট্রন সংখ্যা নির্ণয় করা, বন্ধন গঠনে অংশগ্রহণকৃত ইলেকট্রন সংখ্যা নির্ণয় করা, ইত্যাদি ইত্যাদি। তারপরে সংকরণের মান নির্ণয় করা, যোজনী কত, যোজ্যতা কত, মানে এগুলো একদম বেসিক কেমিস্ট্রির ছোট ছোট কিছু অংশ, গুরুত্বপূর্ণ। ঠিক আছে? তাহলে আপনারা 3টা এমসিকিউ কোশ্চেন কিন্তু অলরেডি এখান থেকে পাইছেন। যেটা হলো এইটা হলো প্রথম 3টা, তারপরে আবার 3টা 6টা, অর্থাৎ আমরা একটা যৌগের ইলেকট্রন পেয়ারের মান নির্ণয় করছি, বন্ধন গঠনে অংশগ্রহণকৃত ইলেকট্রন সংখ্যা নির্ণয় করলাম, আর মুক্ত জোড় ইলেকট্রন সংখ্যা নির্ণয় করলাম। এই একইভাবে আপনি এভাবে সেম ওয়েতে অ্যামোনিয়া, তারপরে PH3, PCl5 ইত্যাদিতে যত যৌগ আছে সেই যৌগগুলার আপনি এই ইলেকট্রন পেয়ার, বোন পেয়ার, মুক্ত জোড় ইলেকট্রন সংখ্যা নির্ণয় করতে পারেন। এবার আসেন যে একটা যৌগের মোট ইলেকট্রন সংখ্যা কত। আপনি বলতে পারবেন যে, যদি আপনাদেরকে বলি যে এবার আপনি পানির অণুর মধ্যে মোট ইলেকট্রন সংখ্যা নির্ণয় করে একটু দেখান তো, যে H2O যে যৌগটা আছে এটার আসলে মোট ইলেকট্রন সংখ্যা কত, মোট ই এর মান কত। হ্যাঁ, বলেন তো সবাই, একটু কমেন্ট করেন তো, সবাই একটু কমেন্ট করেন যে মোট ইলেকট্রন সংখ্যা কতটি। হ্যাঁ, কতটি হবে পানির অণুতে। যদি আপনাকে এটা এমনি ভাইবাতেও কিন্তু কোশ্চেন করতে পারে, যে কোনো একটা যৌগ বললো যে এই যৌগটার মধ্যে কয়টি ইলেকট্রন আছে। হ্যাঁ, তাহলে আমরা ইলেকট্রন সংখ্যা কাউন্ট করব কিভাবে। এখানে অক্সিজেনের ইলেকট্রন সংখ্যা কত, অক্সিজেনের ইলেকট্রন সংখ্যা হচ্ছে 8টা, আর হাইড্রোজেনের ইলেকট্রন সংখ্যা হচ্ছে 2টি, অর্থাৎ এখানে মোট ইলেকট্রন সংখ্যা হচ্ছে কয়টা, 10টা। যদি বলে মোট কি ভাই, মোট যোজ্যতা ইলেকট্রন, হ্যাঁ যোজ্যতা ইলেকট্রন সংখ্যা কতটি, তাহলে অক্সিজেনের যোজ্যতা 6, এখানে হাইড্রোজেনের যোজ্যতা 1, আছে 2টা। হ্যাঁ, তার মানে 8টি ইলেকট্রন সংখ্যা হচ্ছে কি মোট যোজ্যতা ইলেকট্রন। এটা বলে যদি কেন্দ্রীয় পরমাণুর যোজ্যতা কত, কেন্দ্রীয় পরমাণুর যোজ্যতা ইলেকট্রন সংখ্যা, তাহলে অক্সিজেনের যোজ্যতা হচ্ছে কত, 6, তার মানে 6টি। এভাবে একটা যৌগের মধ্যে আপনি কয়টা মোট ইলেকট্রন আছে, তারপরে মোট যোজ্যতা ইলেকট্রন সংখ্যা কতটি, বা কেন্দ্রীয় পরমাণুর যোজ্যতা ইলেকট্রন সংখ্যা কতটি আছে, সেগুলোও কিন্তু খুব সহজেই বের করতে পারবেন। ঠিক আছে? তো এরপর আমরা আরেকটা কোশ্চেনে যাই। আমাদের কোশ্চেন ছিল কি,
যে এই যৌগটার মধ্যে আসলে আমরা এবার কি নির্ণয় করব, সংকরণ নির্ণয় করব। হ্যাঁ, তো এই জায়গাতেই আমরা সংকরণ বের করে ফেলতে পারবো আশা করি। তো এই সংকরণটা আমরা দেখেন কিভাবে নির্ণয় করি, যে যখনই আপনি ইলেকট্রন পেয়ার পাবেন অর্থাৎ ইপির মান পাবেন, ইপির মান আসছে কত 4, আমার কি হবে সংকরণ হবে কি ভাই, সংকরণ হচ্ছে sp3। ঠিক আছে, এখানে আমরা ইপির মান যদি পাই হলো 4, তাহলে সংকরণ লিখবো হচ্ছে sp3। ইপির মান আমরা যদি পাই 3, তাহলে সংকরণ লিখবো কি sp2। ইপির মান সাপোজ আপনি পাইছেন 5, সংকরণ হবে কি sp3d। ইপির মান যদি আসে 6, তাহলে সংকরণ হবে কত sp3d2। এরকম ভাবে আপনি ওই যে ইপি বের করলেন একটা শর্টকাট ট্রিক্স দিয়ে, ওইটা দিয়ে আপনি যে কোনো যৌগের সংকরণ নির্ণয় করতে পারবেন। এবং সংকরণ থেকে অবশ্যই কোশ্চেন আসবে যে কোনো একটা যৌগের সংকরণ নির্ণয় করা। সাপোজ আপনি এখন নিজেই এটার সংকরণ বের করে ফেলতে পারবেন যদি ইপির মান আপনি বের করতে পারেন, অর্থাৎ হাফ ইন্টু ভ্যালেন্স ইলেকট্রন আর মনোভ্যালেন্ট অ্যাটম এটা দিয়ে, তাহলে আপনি সংকরের মান বের করে ফেলতে পারবেন। ঠিক আছে, এরপর সংকরণ যখন পারবেন তখন আপনাকে দুইটা জিনিস একটু মনে রাখতে হবে। একটা হলো কোণ এবং আকৃতি নির্ণয় করতে হবে। sp3 আমাদের কোণের মান হয় সবসময় কত 109 ডিগ্রি 28 মিনিট, আর আকৃতি হচ্ছে চতুর্স্থকীয়। কিন্তু এখানে একটা ট্রিক্স থাকে যে মুক্তজোড় ইলেকট্রন থাকার কারণে এইটার একটা কোণের মান একটু কমে যায়, 104 ডিগ্রি সামথিং এরকম একটা কোণ হয় পানির অণুর ক্ষেত্রে। হ্যাঁ, তো আপনাকে কোণ এবং আকৃতি দুইটা জিনিস কিছু জায়গায় মুখস্থ অবশ্যই রাখতে হবে। ওকে, এরপরে আসেন যে আমরা অষ্টক তত্ত্ব, এখানে ওইটা ছোট্ট করে ইপি দিয়ে আপনি নির্ণয় করতে পারবেন যে ইপি ইজিক্যাল টু যদি 4 হয় তাহলে দেখেন কয় জোড়া ইলেকট্রন হচ্ছে, ইপির মান যদি 4 হয় তাহলে সেটা 8টা ইলেকট্রন। তার মানে এটা অষ্টক তত্ত্ব মেনে চলে, অর্থাৎ পানির অণুটা কি অষ্টক নীতি ফলো করে। অর্থাৎ অষ্টক নীতি কি, যে কোনো যৌগ চায় যে তার শেষ কক্ষপথ কি হয় 8টির ইলেকট্রন দিয়ে কি স্থিতিশীলতা অর্জন করতে বা পরিপূর্ণ থাকতে। এই কারণে ইপির মান যদি 4 হয় তাহলে সেটা অষ্টক নীতি মেনে চলবে। ইপির মান যদি 4-এর চাইতে কি হয় ছোট হয় তাহলে এটা অষ্টক সংকুচিত যৌগ হয়। আর ইপির মান যদি 4-এর চাইতে কি হয় বড় হয় তাহলে অষ্টক সম্প্রসারিত যৌগ হয়। তার মানে আপনি দেখেন যে একটা ইপি অর্থাৎ এই শর্টকাট সূত্রটা দিয়ে আপনি প্রায় একটা যৌগ থেকেই যত ধরনের এমসিকিউ আছে সবগুলা কিন্তু সলভ করে ফেলতে পারতেছেন। মানে প্রায় 15-16টা কোশ্চেন অর্থাৎ এমসিকিউ কোশ্চেন। এখন এই পানির অণুর জায়গাতে কিন্তু আপনাকে অন্য কোনো যৌগ নিয়ে কোশ্চেন করা হতে পারে, সেম টাইপের, আপনার এটা অ্যান্সার করতে হবে। তো এইভাবে আপনি যদি একটা টপিকস ধরে পড়তে পারেন, ধরেন আপনি সংকরণ পড়তেছেন, আপনি হচ্ছে যে ইলেকট্রন নিয়ে পড়তেছেন, আপনি হচ্ছে অষ্টক তত্ত্ব বা নীতিগুলা নিয়ে পড়তেছেন, আপনি কিন্তু এইভাবে যে কোনো যৌগর যে একটু অ্যানালাইসিস করে পড়বেন। বাট এখানে এটা আপনি পড়ে গেছেন পানি, কিন্তু পানি আসলো না, অন্য কিছু আসলো, আপনি কি পারতে হবে না? অবশ্যই পারতে হবেন, যেহেতু আপনি একজন টিচার হবেন, আপনাকেও শিখাইতে হবে ভবিষ্যতে। তো আর এইটা আমি দেখলাম যে অনেকগুলা শূন্য পদ, এবং এটা আপনাদের জন্য খুবই একটা মানে দারুণ খবর যেটা আমরা বলবো। এবং আপনাদের একটু বলি যে আমাদের যে কোর্সটা সাবজেক্টিভ কোর্স লঞ্চ হয়েছে, এই কোর্সটা হচ্ছে যদি আপনারা লাইভে থাকাকালীন সময়ে ভর্তি হতে চান তাহলে 3000 টাকার কোর্স, এটা পাবেন মাত্র কত টাকায় 1300 টাকায়, এবং এটা স্ক্রিনশট দিয়ে দিবেন। ঠিক আছে, খুব দেরি না করে খুব দ্রুত ভর্তি হয়ে যাবেন। আমরা খুবই গুরুত্বপূর্ণ যত টপিকস আছে সেগুলো আপনাদের সাজায় দিব খুব সুন্দরভাবে, এবং আপনাদের যেই পয়েন্টগুলা জন্য হয়তো বা প্রিপারেশন একটু ল্যাকিংস থাকে, চাকরি হয়নি, এবং যে বিষয়গুলা বারবার হচ্ছে যে আসে ভবিষ্যতে আগামী পরীক্ষার মধ্যেও আসবে, সেগুলো আপনাদেরকে সবাইকে তুলে ধরার চেষ্টা করব। ঠিক আছে, তো চলেন আপনাদের আরেকটা জিনিস দেখাই, সেটা হচ্ছে মানে ফিজিক্যাল কেমিস্ট্রির একটা পার্ট থাকে, সেটা হচ্ছে আমাদের যেমন পরিবেশ রসায়নের কিছু অংশ থাকে, যেমন আপনারা আদর্শ গ্যাসের সমীকরণ পড়ছেন, তারপরে বয়েলের সূত্র, চার্লসের সূত্র, এই জিনিসগুলো আপনারা হয়তো দেখে আসছেন বা পড়ছেন। সেটা আপনি কিভাবে পড়তে পারেন, ধরেন আপনাকে একটা অপশনে দিল, এ নাম্বার অপশন বলছে ভি ভেরিজিয়াস টু 1/p, আর বি নাম্বার অপশনে বলছে পি ভেরিজিয়াস টু 1/v। এই আমি 4টা অপশনে গেলাম না, এই 2টা অপশনের মধ্যে থেকেই আপনারা একটু অ্যান্সার দিবেন, দেখি যে এটা কোনটা সঠিক। যদি এরকমই কোশ্চেন আসে যে ভি ভেরিজিয়াস টু 1/p না পি ভেরিজিয়াস টু 1/v, এটা কোনটা সত্য বলতে পারবেন, অ্যান্সার কি হবে? এবং আমি আবার এটা বললাম যে a প্লাস বি, এই দুইটাই হচ্ছে সত্য, বা ডি নাম্বার অপশন হলো আসলে কোনোটিই নয়। তো
কোনোটি নয়, আসলে এরকম অ্যান্সার হবে না। প্রথমে আপনি বুঝতেছেন যে এটা অ্যান্সার না, তাহলে এই তিনটার মধ্যে অ্যান্সার, তাই তো? তাহলে এখন আপনি কিভাবে অ্যান্সার করবেন? এটা একটা সহজ জিনিস, যে আমরা জানি যে চার্লসের একটা সূত্র আছে, চার্লসের সূত্র থেকে আসলে কোনটা সঠিক বে, ভি ভেরি জাস্ট 1/p বা পি প্রপোর্শনস টু 1/v, এই দুইটার মধ্যে না এ প্লাস বি দুইটাই সত্য হবে, কোনটা? আপনার কাছে প্রথমত কিন্তু এই দুইটা থেকে সিলেক্ট করা সহজ হবে, কারণ আপনি সবসময় দেখেই আসছেন যে ভি ভেরিজিয়াস টু 1/p হয়, আর হচ্ছে তো আপনি প্রথমত ওইটা অ্যান্সার দিতে বলেন। কিন্তু যদি অপশনে দেখেন যে এ প্লাস বি আছে, তাহলে আপনার মাথায় একটু চিন্তা হতে পারে যে দুইটাই কিন্তু সত্য হওয়ার সম্ভাবনা থাকতে পারে। হ্যাঁ, তো তখন আসলে কিভাবে অ্যান্সার করবেন? তো এটা একটা বেসিক জিনিস, একটা লজিক্যাল টার্ম, যে আসলে কিভাবে আমরা ভি ভেরিজিয়াস টু 1/p বা সবসময় এরকমই কেন থাকে, তারপরে ভি ভেরিজিয়াস টু টি কেন থাকে, ঠিক আছে, এরকম, বা পি প্রপোর্শনস টু টি কেন থাকে, এইভাবে যে বয়েল চার্লসের বিভিন্ন সূত্রগুলা তৈরি হয়, সেই সূত্রগুলা কেন এরকম তৈরি হয়। হ্যাঁ, তো যেই টপিকস গুলো আছে সেই টপিকস গুলা মোটামুটি খুবই স্মুথ, সুন্দর সাজানো। আপনারা জারণ বিজারণ পড়বেন, তারপরে হচ্ছে আপনার মোলালিটি পড়বেন, বিভিন্ন যেমন মোলারিটির কিছু ম্যাথ থাকবে, সেখান থেকে শর্টকাট টেকনিকের মাধ্যমে আপনাকে সেই এমসিকিউ গুলা বের করতে হবে। হ্যাঁ, তারপরে আপনার ধরেন ভৌত রসায়নে থাকবে, ল্যাবরেটরি কিছু বিষয় থাকবে, জৈব রসায়ন থেকে আপনাকে অবশ্যই ধরেন যে নামকরণ গুলা পড়তে হবে। তারপরে আপনার হচ্ছে যেটা পলিমারকরণের কিছু পার্ট আছে, তারপরে আপনার অনার্স লেভেল থেকে ছোট ছোট কিছু টপিকস আছে, সেগুলো আপনাকে পড়তে হবে। তারপরে নামীয় যত বিক্রিয়াগুলো আছে সেই বিক্রিয়া, তারপরে বিভিন্ন ধরনের শনাক্তকরণ, অ্যালডিহাইড, কিটোন, অ্যালকোহল, এই শনাক্তকরণগুলো একটু দেখতে হবে। তো ওভারঅল আপনার তড়িৎ রসায়ন আছে, পরিমাণগত রসায়ন আছে, অর্থাৎ নবম দশম শ্রেণী এবং তো আপনার অ্যাডমিশনের যে এমসিকিউ গুলা, প্রিভিয়াস ইয়ারে যে কোশ্চেন গুলো আসছে, সেগুলো আপনারা একটু চেক করে থাকবেন। এখানে কিন্তু অনেকগুলো এমসিকিউ, একটা সাবজেক্টের উপরে প্রায় 100-র মতো এমসিকিউ আপনার অ্যান্সার করতে হবে। হ্যাঁ, তো দেখেন এইভাবে আসলে সব সময় কেন লেখা থাকে, এটা আমি আপনাকে বলতে চাচ্ছি। আগেরটা যেমন আপনাকে দেখাইলাম হচ্ছে কি টোটালি হচ্ছে একটা এমসিকিউ মানে শর্টকাট টেকনিক বেস, যে আপনি ইপির মান নির্ণয় করবেন, দুনিয়ার সমস্ত যৌগের কি যতগুলা যৌগ আছে ওই টাইপের, ওই প্যাটার্নের আপনি সবকিছু নির্ণয় করে ফেলতে পারতেছেন। হ্যাঁ, তার সংকরণ জানতেছেন, অষ্টতত্ত্ব বলে দিচ্ছেন, কতটি ইলেকট্রন আছে সেগুলো বলতে পারতেছেন। বাট কিছু জায়গাতে আপনাকে আবার কি হচ্ছে, একটু লজিক্যাল হতে হবে, বা বেসিক জিনিসটাও একটু তো আপনাকে বুঝতে হবে। যেমন ভি ভেরিজিয়াস টু 1/p সবসময় এটা আসলে কেন লেখা থাকে। হ্যাঁ, তো এই যে একটা সমীকরণ, দেখবেন এই সমীকরণগুলা আসলে গঠিত হয় দুইটা চলকের সমন্বয়। ঠিক আছে, ধরেন আপনি প্রপোর্শনস টু দিতেছেন বা সমান সমান চিহ্ন দিতেছেন, এই সমান সমান চিহ্নের ধরেন এই পাশে এক্স আছে, এই পাশে হচ্ছে 1/y এরকম লেখা আছে, বা এখানে ওয়াই লেখা আছে, এখানে লেখা আছে ধরেন যে লেখা আছে হচ্ছে যে 2z, এরকম সমীকরণ আছে। তো এই সমীকরণগুলো আসলে আপনার কিভাবে তৈরি হয়? সমীকরণগুলো তৈরি হয় মূলত চলকের মাধ্যমে। অর্থাৎ এই যে এখানে একটা চলক সমীকরণের, বা এই যে প্রপোর্শনস টু বা সমান সমান চিহ্নের সব সময় বাম সাইডে, অর্থাৎ বাম পাশে, এখানে আপনি মনে রাখবেন বাম, এই পাশে সব সময় থাকে কি ভাই, অধীন চলক। ঠিক আছে, অধীন চলক মানে কি, আর এই পাশে থাকে কি সব সময় থাকে হচ্ছে কি স্বাধীন চলক। ঠিক আছে, তাহলে অধীন চলক এবং স্বাধীন চলক একটা প্রপোর্শনস টু চিহ্ন বা সমান সমান চিহ্নের, এটা আসলে কি ভ্যারি করে, যখন এটা বাম পাশে থাকবে, অর্থাৎ ওয়াই এর মান কার উপরে নির্ভরশীল, জেড এর, অর্থাৎ জেড এর ভিন্ন ভিন্ন মানের উপরে। ধরেন জেড এর মান আপনি 3 দিলেন, একটা মান পাবেন ওয়াই এর, জেড এর মান দিলেন আপনি 4, আরেকটা মান পাবেন, জেড এর মান দিলেন 5, তখন আরেকটা মান পাবেন। অর্থাৎ এই জেড এর ভিন্ন ভিন্ন মানের জন্য ওয়াই এর ভিন্ন ভিন্ন মান পান। হ্যাঁ, তো এরকম ভাবে এই ওয়াই এর ভিন্ন ভিন্ন মানের জন্য আপনার এক্স এর মান কিন্তু পরিবর্তন হবে। সুতরাং এই প্রপোর্শনস টু বা সমান সমান চিহ্নের বাম সাইডে সবসময় থাকে কি অধীন চলক, যেটা কিসের উপর নির্ভরশীল, এরকম একটা স্বাধীন চলকের উপরে নির্ভরশীল থাকে। ঠিক আছে, স্বাধীন চলকের উপরে ডিপেন্ডেন্ট বা নির্ভরশীলতা থাকে। তো এই কারণে আমরা সব সময় একটা সমীকরণ যখন তৈরি করব বা দেখব, বাম পাশেটা যাতে কি হয়, অধীন চলক হয়, আর ডান পাশেটা সবসময় কি হবে, স্বাধীন চলক হবে, এভাবে বসবে। তো এইখানেও দেখবেন যে যখনই এটা দেওয়া আছে, তার মানে পি হচ্ছে কি, পি হয়ে যাবে অধীন, আর এই ভি হয়ে যাবে কি স্বাধীন, আর এটার ভি হবে কি অধীন, আর এইটার পি হবে কি স্বাধীন। তার মানে ধরেন যে পি এবং বি দুইটা টার্ম নিয়ে, দুইটা সিম্বল নিয়ে কথা বলতেছেন, এটা ভলিউম এবং প্রেসার। তার মানে আমরা এটা কিভাবে মনে রাখবো যে এটা আসলে কোনটা সত্য হবে? এখন আপনাকে বুঝতে হবে যে তাহলে ভলিউম এটা কি আয়তন। হ্যাঁ, আয়তন আপনাকে নর্মালি এমনি যদি বলে যে আয়তন এবং প্রেসার এই দুইটার মধ্যে কোনটা স্বাধীন এবং কোনটা অধীন, কিভাবে আপনি বের করবেন? এটা হচ্ছে কি চাপ। ঠিক আছে, তাহলে এখন আয়তন এবং চাপ কিভাবে
কোনটা স্বাধীন হবে কোনটা অধীন হবে। মনে করেন আপনি একটা গ্যাসীয়, যেহেতু চার্লসের বয়েলের সূত্র থেকে পড়তেছেন, আপনি 3-4টা বেলুন নিলেন এরকম ভিন্ন ভিন্ন মাত্রার। এখন মনে করেন বেলুনের একটা নির্দিষ্ট আয়তন আছে, এটার ভি ইজিক্যাল টু 3 লিটার, এইটার ভি ইজিক্যাল টু 2 লিটার, এইটার ভি ইজিক্যাল টু ধরেন 10 লিটার, এরকম ভিন্ন ভিন্ন আয়তনের বেলুন। এখন এই ভিন্ন ভিন্ন আয়তন আপনি যদি এই রুম ভর্তি বেলুন ফুলান, তাহলে এই বেলুনের আয়তনের ফলে আসলে আপনার বাইরের অ্যাটমসফিয়ারিক প্রেসার বা চাপের কি কোনো পরিবর্তন হবে? অর্থাৎ এই বেলুনের আয়তন যদি আপনার আরো বৃদ্ধি করেন, বা তাহলে এই রুমের বা আশেপাশের চাপের সারাউন্ডিংস এর তেমন কোনো পরিবর্তন হয় না, যেহেতু একটা বড় স্পেস নিয়ে আছে। সুতরাং এখানে আপনি এবার একটু চিন্তা করেন যে আপনি এবার এই বেলুনটাকে ভিন্ন ভিন্ন চাপ প্রয়োগ করবেন। মনে করেন P1 দিলেন 2 অ্যাটমসফিয়ার, তারপরে আরেকটা পি দিলেন হচ্ছে ধরেন এটা 5 অ্যাটমসফিয়ার, তারপরে আরেকটা প্রেসার ক্রিয়েট করলেন 6 অ্যাটমসফিয়ার। এবার দেখবেন যে এই ভিন্ন ভিন্ন অর্থাৎ P1, P2 এবং P1, P2 এবং P3 অর্থাৎ ভিন্ন ভিন্ন চাপের জন্য কিন্তু আয়তন পরিবর্তন হয়ে যাচ্ছে, আর আয়তনের জন্য কিন্তু আপনার প্রেসারটা ওইভাবে পরিবর্তন হচ্ছে না। সুতরাং এই কারণেই আসলে চার্লসের বয়েলের যে সূত্র ভি ভেরিজিয়াস টু, দেখবেন সমস্ত বইয়ে এইরকম ভাবে লেখা থাকে। এটাই হচ্ছে আসলে সত্য, মানে অ্যাকচুয়াল যে আমাদের বেসিক কনসেপ্ট সেটা হলো ভি ভেরিজিয়াস টু পি। এটা কি কারণে বা কিভাবে আসলে লেখা থাকে বা কেন লেখা থাকে বা সত্য, ছোট্ট এমসিকিউ বেসিক কোশ্চেন, কিন্তু আমাদের অনেক সময় কি হয় না জানার কারণে ভুল হয়ে যায়, বা সত্য মিথ্যার অ্যান্সার টাইপসের যে কোশ্চেন গুলো আছে সেগুলো অ্যান্সার করতে পারবো না। তো এই কারণে এই ক্ষেত্রে সবসময় ভলিউমটা অধীন হয়, আর প্রেসারটা কি হয় ভাইয়া, সবসময় স্বাধীন চলক হিসেবে থাকে। ঠিক আছে? তো এইভাবে আপনারা যদি একটু বেসিক, যেখানে আপনার দরকার বেসিক ক্লিয়ার করার সেখানে একটু বেসিক ক্লিয়ার করবেন, যেখানে আপনার শর্টকাট টেকনিক অ্যাপ্লাই করা যায় সেখানে আপনি একটু শর্টকাট টেকনিক অ্যাপ্লাই করেন, যেখানে আপনার মুখস্থ বিদ্যা দরকার সেখানে আপনি মুখস্থ বিদ্যা অ্যাপ্লাই করেন। এখন ধরেন সাপোজ পিভি ইজিক্যাল টু এনআরটি একটা সমীকরণ আছে, তাই না? এই সমীকরণে আর এর কিন্তু অনেকগুলা মান আছে, তাই না? আর এর মান কোথাও 0.082 লিটার অ্যাটম স্কয়ার, কোনো জায়গায় 8.3, কোনো জায়গায় মানে সিজিএস এককে, গ্রাম এককে, এসআই এককে, ইঞ্জিনিয়ারিং এককে, ভিন্ন ভিন্ন জায়গায় কিন্তু ভিন্ন ভিন্ন মান। সো এটা কিন্তু আসলে মুখস্থ করতেই হবে আপনাকে, মানে এটার আবার শর্টকাট টেকনিক বা বেসিক জিনিস বুঝে কাজ হবে না। সুতরাং রসায়ন এমন একটা বিষয় যেখানে আপনাকে বোঝা দরকার বুঝতে হবে, যেখানে আপনার মুখস্থ করা দরকার মুখস্থ করতে হবে, যেখানে আপনার আসলে শর্টকাট টেকনিক অ্যাপ্লাই করা যায় সেখানে শর্টকাট টেকনিক অ্যাপ্লাই করতে হবে। সো সব জায়গায় মুখস্থ করবো না, সব জায়গায় শর্টকাট টিক্স অ্যাপ্লাই করতে যাব না, সব জায়গায় আবার বুঝতে যাব না। ঠিক আছে? যেখানে যেটা দরকার সেখানে সেটা করব। ওকে? তো এইরকম আরো অনেক মজার মজার অনেক ট্রিক্স আছে, অনেক টপিকস আছে। রসায়ন নিয়ে কথা বলতে গেলে অনেক 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 কথা বলা যাবে। তো আপনাদের জন্য আসলে যে বিষয়গুলো, যে টপিকস গুলো দরকার, যে এখন সামনে আপনার মেন উদ্দেশ্য হচ্ছে চাকরি পেতে হবে, অর্থাৎ এমসিকিউ সলভ করতে হবে। এমসিকিউ সলভ করতে যে আপনার যা যা দরকার প্রয়োজনীয় বিষয় সেগুলো আমরা সব সময় তুলে ধরার চেষ্টা করব। আমি ছোট্ট করে একটু বলি যে এখান থেকে অনেক সময় ধরেন যে একটা গ্রাফ আসে, এরকম মনে করেন যে এদের একটা গ্রাফ নিয়ে একটু আলোচনা করি, যে ভি ভার্সেস পি এর গ্রাফ, রাইট? এরকম একটা গ্রাফ আসছে। তো এই গ্রাফে আপনাকে এরকম বলছে, আপনি জানেন যে ভি ভার্সেস পি এর গ্রাফটা সবসময় কি হয়, অধিবৃত্তীয় হয়। হ্যাঁ, এটা হচ্ছে ওয়াই অক্ষ আর এটা হচ্ছে কি এক্স অক্ষ। আবার ধরেন আরেকটা গ্রাফ দিছে, এটাও অধিবৃত্তীয় দিছে, এটা এক্স অক্ষ। এখন একটার পি আছে এখানে, আরেকটার ভি আছে এখানে, আরেকটার ভি আছে এখানে, আর এক্স অক্ষ বরাবর পি আছে। তাহলে এই দুইটার মধ্যে এই দুইটা অপশন, এটা হলো এ নাম্বার বা এটা হচ্ছে বি অপশন, হ্যাঁ, বা ক খ যে কোনো অপশন। তো এই দুইটা অপশনের মধ্যে আসলে কোনটা সত্য হবে, আপনি কিভাবে এটা বের করবেন? হ্যাঁ, তো এইটা আসলে বের করার একটা সহজ সত্য ওয়ে আছে, সেটা হচ্ছে ধরেন এই যে ওয়াই অক্ষ আছে না, এই ওয়াই অক্ষটা কিন্তু ভাইয়া সব সময়, এই ওয়াই অক্ষ কি হয়, এই ওয়াই অক্ষটা সব সময় হয় হচ্ছে অধীন চলকের। হ্যাঁ, ওই যে একটু আগে আপনি বললেন, দেখলেন যে এটা হলো সব সময় কি হয়, অধীন হয়, অধীন রাশি। আর এটা হচ্ছে সব সময় কি, স্বাধীন। তাই ওয়াই অক্ষ যখনই আপনি দেখবেন, এই ওয়াই অক্ষটা সবসময় কি হবে, অধীন অক্ষ, অধীন অক্ষ। ঠিক আছে? তো ওয়াই অক্ষে আপনি অধীনের মান বসাবেন, আর এক্স অক্ষটা সবসময় কি, স্বাধীন। এটা মানে কি, এটা হচ্ছে ধরেন অনুভূমিক বরাবর, এটা হলো একটা স্বাধীন অক্ষ। ঠিক আছে? তাহলে অধীন অক্ষ, স্বাধীন অক্ষ মানে কি, মানে আপনি যেই মানটা বসান একটা সমীকরণে, এটা সব সময় কি, এক্স অক্ষ বরাবর অর্থাৎ অনুভূমিক বরাবর যায়, আর ওয়াই অক্ষ এটার কি করে, মানটা প্রকাশ করে, হ্যাঁ, প্রয়োগ করে। তো এই জন্যে আমরা এই যে এটাতে কি পাইছেন, ওয়াই অক্ষ বরাবর কি বসাইছি, অধীন, আর এক্স অক্ষ বরাবর
স্বাধীন চলক। তো এইটা এই কারণে আমাদের কি হবে, এই এমসিকিউ এর অ্যান্সারটা হবে হচ্ছে কি ভাইয়া, বি। ঠিক আছে, তাহলে ছোট ছোট ট্রিক্স, ছোট ছোট কোশ্চেন, ছোট ছোট লজিক দিয়ে আমরা যে কোনো কোশ্চেনের অ্যান্সার খুব সহজেই করতে পারবো। এরকম আরো অনেক মজার মজার আসলে ট্রিক্স থাকবে। তো আমাদের যে কোর্সটা আসলে লঞ্চ হয়েছে সাবজেক্টিভ কোর্স, এটা যদি আপনারা লাইভেই ভর্তি হয়ে যান, এরকম অনেক শর্টকাট ট্রিক্স, বেসিক জিনিস, অর্থাৎ আপনার এই যে 100টা এমসিকিউ সলভ করার জন্য যা যা দরকার, যেভাবে প্রস্তুতিটা গোছানো দরকার সেভাবেই করা হবে। আপনারা এই লাইভ চলাকালীন সময় যদি ভর্তি হন আমাদের কোর্সে, তাহলে 3000 টাকার কোর্স 1300 টাকায় পাবেন। আর পরবর্তীতে ভর্তি হলে কিন্তু আসলে এই যে এখানে দেখতে পাচ্ছেন, পরবর্তীতে যদি আপনারা হচ্ছে এটা নিতে চান, কোথায় গেছে এটা, এ পেশে, যে এখানে 3000 টাকার কোর্স আছে আমাদের। এখন এই লাইভ চলাকালীন সময় যদি ভর্তি হন, তাহলে 1300 টাকার মধ্যেই এটা আপনারা ভর্তি হয়ে যেতে পারবেন। ঠিক আছে, তাহলে আজকে আর বেশি কথা বলবো না। মোটামুটি আমরা দুইটা টপিকস নিয়ে, অর্থাৎ একটা যৌগ থেকে আপনি কতগুলো এমসিকিউ সলভ করতে পারেন সেটা, এবং শর্টকাট ট্রিক্স এর মাধ্যমে, আর কিছু জিনিস দেখাইলাম যে আপনি যেমন চার্লস বয়েল যে গ্যাসীয় সূত্রগুলো আছে, সেই সূত্রগুলো থেকে আমরা কি টাইপস এর এমসিকিউ সলভ করতে পারি, এবং বেসিক সহকারে ছোট ছোট এমসিকিউ কোশ্চেন গুলো আমরা খুব সহজেই সলভ করতে পারবো। এবং প্রিভিয়াস ইয়ার আপনার প্রশ্নগুলো আবারও বলতেছি, বারবার একটু অ্যানালাইসিস করে পড়বেন, ব্যাখ্যা দেখবেন, তাহলে ইনশাআল্লাহ। এবং নবম দশম শ্রেণীর যে হাজারি স্যারের বই আমাদের এইচএসসির, সেটা খুব ভালোভাবে পড়বেন। নবম শ্রেণী এবং দশম শ্রেণীর যে মূল টেক্সট বই আছে সেটা পড়বেন। ইনশাআল্লাহ একটা ভালো প্রস্তুতি আমাদের সাথে হবে। আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ। আরেকটা বিষয় ভুলে গেছিলাম, আমাদের লাইভ ক্লাসটা আরো কিছুক্ষণ মানে চলতেই থাকবে। আপনারা মানে আর কিছু সময় দিচ্ছি আপনাদের, আপনারা হচ্ছে যে এর মধ্যে খুব দ্রুতই মানে আমাদের কোর্সটাতে ভর্তি হয়ে যান। ইনশাল্লাহ আপনারা 3000 টাকার কোর্স মাত্র 1300 টাকার মধ্যে ভর্তি হতে পারবেন। তো ঠিক আছে, আপনারা হচ্ছে ভর্তি হতে থাকেন।